আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 2। ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুবর্ণার। পাশে তাকিয়ে দেখল নয়না নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। দ্রুত উঠে ঘরের আলো জ্বালল। নয়না ঘরে নেই। দরজাটা আবজানো। তার মনে হলো নয়না কি বাথরুমে গেল। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে বারান্দায় এলো। অন্ধকারে ঢাকা। সে ভাবল বাল্বটা কি পুড়িয়ে গেল। সুইচটা পরীক্ষা করে দেখল না, বাল্ব ঠিকই আছে, শুধু আলোটা নেভানো ছিল। নিজের অজান্তেই তার মনে একটা প্রশ্ন জাগলো, আলোটা কি নয়নাই নিভিয়েছে? তার চোখে পড়ল গেটের দিকে। গেট খোলা। আঁতকে উঠে সে অমিতের ঘরের দিকে তাকালো। দরজাটাও খোলা। দ্রুত ঘরে ঢুকে দেখল অমিত নেই। এবার সত্যি আতঙ্কে গলা শুকিয়ে এলো তার। সে ছুটে গেল বাথরুমে। সেখানেও কেউ নেই। সে কিছুতেই বুঝে উঠতে পারল না, এমন অন্ধকার ভোরে গেট খুলে কোথায় গেল ওরা দুজন। অজানা এক আশঙ্কা তার বুক চেপে ধরল। হয়তো আশেপাশে কেউ নিখোঁজ হয়েছে। সেই খবর পেয়ে কি ওরা বেরিয়ে গেছে? মাথা কাজ করছে না তার। সে তড়িঘড়ি টর্চ হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। চারিদিকে নিস্তব্ধতা। আশেপাশের কোনো বাড়ি থেকে কোনো সাড়া নেই। হালকা গলায়, তারপর একটু জোরেই ডাকলো, অমিত, নয়না, কোথায় তোরা? কোনো জবাব এলো না। সুবর্ণা টর্চ হাতে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো। তার গলার স্বর ধীরে ধীরে আতঙ্কে ভরে উঠতে লাগলো। তার ডাক শুনে আশেপাশে বাড়ির মানুষজন জেগে উঠলেও কেউ বাইরে বেরিয়ে এলো না। একটা অজানা ভয়ের ছায়া যেন চারিদিক ঘিরে ধরেছে। এই গ্রামের নাম হরিশপুর। বেশ বড় গ্রাম। প্রায় 700-800 মানুষের বাস। গত 6 মাস ধরে প্রতি অমাবস্যার রাতে এই গ্রাম থেকে একজন করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে ঘটছে নানা রকম ভীতিকর ঘটনা। সেই কারণে গ্রামের মানুষ রাত হলে ঘর থেকে আর বেরোয় না। দিনেও থাকে আতঙ্কে। সব সময় যেন কিছু একটা ঘটবে এই ভয়ে। একা নিঃসঙ্গ বিভ্রান্ত সুবর্ণা ছুটে চলল তার 2 ছেলে মেয়ে অমিত আর নয়নার খোঁজে। অন্ধকার ভোর, নিস্তব্ধ নিঝুম পাড়া। ঘন নীরবতায় শুধু তার হাঁটার শব্দ আর বুকের ভেতর ছটপট করতে থাকা উৎকণ্ঠার গর্জন। হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ। চুপচাপ বাতাসের ফাঁকে যেন কারো ফিসফিসানি। মা! নয়নার গলার মতো শোনালো। সুমনা তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু টর্চের আলো যেন হঠাৎ অদ্ভুত আচরণ করতে লাগলো। আলোটা কাঁপছে, ঘুরছে, অথচ কোনো কিছুকে সঠিকভাবে আলোকিত করছে না। যেন অদৃশ্য কোনো ছায়ার ভেতরে হারিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল পাশের একটি অন্ধকার নীরব বাড়ির দিকে। গলা তুলে বলল, নয়না, তুই কোথায় মা? কোনো সাড়া নেই। বাতাস থেমে গেছে। যেন চারিদিক জমাট বাঁধা নিস্তব্ধতা ঢেকে গেছে। এই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সে স্পষ্ট অনুভব করল তার ঘাড়ের কাছাকাছি কারোর উষ্ণ নিঃশ্বাস পড়ছে। তারপর যেন কোনো অদৃশ্য হাত টর্চ তার ধরা হাতটা চেপে ধরল। মনে হলো বরফের মতো ঠান্ডা এক স্পর্শ। টর্চটা মৃদু কাঁপতে কাঁপতে আলো ফেলল পাশের বাড়ির বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে। সুবর্ণার চোখ পড়ল বারান্দায় ঝুলে থাকা এক দড়ির ওপর। আর সেই দড়িতে ঝুলছে রক্তমাখা সালোয়ার কামিজ। সে চোখ বড় বড় করে চেয়ে রইল। কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, এই তো নয়নার সালোয়ার কামিজ, কিন্তু এটা এখানে কেন ঝুলছে? আঁতকে উঠে সে গেল বারান্দার গেটের দিকে। উন্মুক্ত কণ্ঠে চিৎকার করলো, দরজা খুলুন! নয়না, মা, তুই কোথায়? কি হয়েছে তোর? আর সেই করুণ আর্তনাদ রাতের নীরবতা চিরে ছড়িয়ে পড়ল। একটু পরেই সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন বিনয়বাবু, তার স্ত্রী কাকলি এবং 20 বছরের মেয়ে বিনিতা। আলো জ্বালালো তারা। 3 জনের চোখে মুখে গভীর আতঙ্ক আর বিস্ময়ের ছাপ। তাদের চোখে স্পষ্ট বুঝতে পারা গেল তারা অনুভব করছে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিনয়বাবু, যিনি পাশের গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষক, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, অমিত, নয়না, ওরা ঠিক আছে তো? সুবর্ণা কাতর স্বরে বলল, নয়নার কি হয়েছে? ওকে একটু ডাকুন না। এদিকে গেটের তালা খুলতে খুলতে কাকলি বিস্ময়ে বললেন, নয়না, ও এখানে থাকবে কেন? সুবর্ণা হাত তুলে বারান্দার দড়িতে ঝুলতে থাকা রক্তমাখা সালোয়ার কামিজ দেখিয়ে বলল, ওই তো নয়নার জামা, রক্তে ভোজা।
বিনয়বাবু তাকিয়ে বললেন, সত্যিই দড়িতে ঝুলছে রক্তমাখা সালোয়ার কামিজ? কাকলি থেমে গেলেন। বিনিতার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। এটা এখানে কোথা থেকে এলো? বিনয়বাবু ফিসফিস করে বললেন। ততক্ষণে গেট খুলে গেছে। সুবর্ণা পাগলের মতো দৌড়ে উঠে গেল বারান্দায়। সে দড়ি থেকে নয়নার রক্তমাখা সালোয়ার কামিজটা নামিয়ে বুকে জড়িয়ে ধরল। এই পোশাকই ও পরেছিল। এটা আমার নয়নার। কোথায় গেল আমার মেয়ে? তার কণ্ঠে কান্না, আতঙ্ক আর অজানা এক অপরাধবোধ। সে ছুটে বেড়াতে লাগলো পুরো বাড়িটা, ঘর, বারান্দা, রান্নাঘর, উঠান, প্রতিটি কোণে খুঁজে দেখলো অমিত আর নয়নার খোঁজে, কিন্তু কোথাও নেই তারা। বিনয়বাবু, কাকলি আর বিনিতা নির্বাক, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন এই দৃশ্যটা তারা মেনে নিতে পারছেন না। এগুলো কে রাখলো? বিস্ময়ে বিড়বিড় করলেন বিনয়বাবু। হঠাৎ সুবর্ণার চোখে পড়ল বারান্দার এক কোণে। সেখানে পড়ে আছে একজোড়া রক্তমাখা চটি জুতো। সে ফিসফিস করে বলল, এটা তো অমিতের। সে ঝাঁপিয়ে পড়ে সেই চটিটাও বুকে নিয়ে টেনে নিল। তারপর দুই হাতের মধ্যে অমিতের চটি আর নয়নার পোশাক ধরে কান্নায় ভেঙে পড়ল। আমার নয়না ও অমিতের সঙ্গে আপনারা কি করেছেন বলুন? কোথায় রেখেছেন ওদের? বিনয়বাবু জবাব খুঁজে পেলেন না। কাঁপা গলায় বললেন, আমরা সত্যিই জানি না এগুলো এখানে কিভাবে এলো। এ সময় বাইরের আকাশ একটু একটু করে পরিষ্কার হতে শুরু করেছে। ভোরের আলো ছড়িয়ে পড়েছে গ্রামে। সুবর্ণার হৃদয় বিদারক কান্না ছড়িয়ে পড়ল বাতাসে। সেই কান্না শুনে গ্রামের মানুষরা ছুটে এলেন বিনয় মাস্টার মশাইয়ের বাড়িতে। গ্রামের মোড়লও এলেন। মোড়ল বয়সে 60-এর ওপর, লম্বা চওড়া গড়ন, চেহারায় এক ধরনের জৌলস আছে। বয়স হলেও গায়ের শক্তির ছাপ স্পষ্ট। সবাই হতবাক হয়ে গেলেন দৃশ্যটা দেখে। সব কথা শুনলেন তারা। মোড়লের নির্দেশে গ্রামবাসীরা বিনয় মাস্টারেরই ঘরে ঘরে, উঠোন, রান্নাঘর, গোয়ালঘর সব জায়গা খুঁজে দেখল, কিন্তু নয়না আর অমিতের দেখা পেল না। একটা অজানা ভয়, একটা অস্পষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ল পাড়ায়। আর তার মাঝখানে দাঁড়িয়ে সুবর্ণা বুকে আঁকড়ে ধরে রইল তার হারিয়ে যাওয়া সন্তানদের রক্তমাখা স্মৃতি। ওদিকে গ্রামের একজন লোক ভোরে প্রাকৃত্য করতে বেরিয়েছিল। সে পোড়া বাড়ির কাছাকাছি একটি নির্জন জায়গায় বসল। হঠাৎ একটি প্রচণ্ড শব্দে সে চমকে উঠল। দৃষ্টি গেল পোড়া বাড়ির দিকে। কিছু একটা পড়ে আছে যেন। দূর থেকে উঁকি মেরে দেখল পোড়া বাড়ির সামনে বড় গাছটার নিচে আছে কারো দেহ। ভয় পেয়ে সে চিৎকার করে দৌড় দিল গ্রামের দিকে। খবর শুনে গ্রামের লোকজন ছুটে গেল গাছটার কাছে। গিয়ে দেখলো ওটা অমিত। তার গলায় গভীর ক্ষত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোথাও এক ফোঁটা রক্তও নেই। গাছের দিকে তাকিয়ে কেউ দড়ি বা কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেল না। খবর কানে যেতেই সুবর্ণা ছুটে এলো। নিথর অমিতের দেহ দেখে সে কান্নায় ভেঙে পড়ল। আর্তনাদ করে আছাড়ি পিছাড়ি খেতে লাগলো। গ্রামের কয়েকজন মহিলা এগিয়ে এসে তাকে সামলানোর চেষ্টা করলো। সুবর্ণার স্বামী মারা গেছে প্রায় 5 বছর আগে। তার 3 সন্তান। বড় মেয়ে সীমা কলকাতায় একটি লেডিস হোস্টেলের থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে। পুলিশ এসে অমিতের দেহটি দেখে অবাক হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারল না। গলায় গভীর ক্ষত থাকলেও গলা ও আশেপাশে কোথাও রক্তের চিহ্ন নেই কেন? তবে কি কোথাও খুন করে সমস্ত রক্ত মুছে ফেলে দেহটি কেউ এখানে ফেলে গেছে? তারা দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল। এরপর গোটা গ্রামে চিরুনি তল্লাশি চালালো। পোড়া বাড়িতে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজাখুঁজি করলো, কিন্তু নয়নার কোনো খোঁজ পাওয়া গেল না। গ্রামে আসলে কি ঘটছে সেটা ভেবে পুলিশ চিন্তায় পড়ে গেল। বিনয়বাবু বাড়ি থেকে যেহেতু নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ এবং অমিতের রক্তমাখা চটি জুতা পাওয়া গেছে, তাই এই প্রমাণের ভিত্তিতে পুলিশ বিনয়বাবু আর তার স্ত্রী কাকলি ও মেয়ে বিনিতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। আজকে শুনলেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 2। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও।